প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ ক্লাস নিব। সেই টপিকটির নাম হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমরা লক্ষ্য করবা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রতি বছরই আসছে। এজন্য সংখ্যা পদ্ধতির রূপান্তর হলো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তো আমার চ্যানেলে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে, কিন্তু অনেকে আমাকে বলেছে, স্যার রূপান্তরগুলো আলাদা আলাদা থাকলে আমরা একটা ক্লাস দেখে আরেকটা খুঁজে পাই না। এই কথা বিবেচনা করে আমি এই 12টি রূপান্তর নিয়ে একটি ক্লাস তৈরি করেছি। অর্থাৎ এক ক্লাসেই সবগুলো রূপান্তর পাওয়া যাবে এবং খুব সহজভাবে তোমাদের এই রূপান্তরগুলো আমি বুঝিয়েছি। জাস্ট ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখলে রূপান্তর তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা যখন এই রূপান্তরের ক্লাস দেখবা তখন খাতা কলম নিয়ে বসবে, একটা করে রূপান্তর দেখবে, ভিডিওটা পজ করবে, আমি যে সংখ্যাটি দিব তোমরা অন্য একটি সংখ্যা দিয়ে নিজেরা চেষ্টা করবে। এভাবে চেষ্টা করলে খুব সহজেই তোমরা এই রূপান্তরগুলো মনে রাখতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করি। তো লক্ষ্য করো, এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে 4 রকমের, এটা আমরা জানি। একটা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিকের বেস 10, এর জন্য আমরা 10 লিখেছি। বাইনারির বেস 2, এর জন্য 2 লিখেছি। অক্টালের বেস 8, এই জন্য 8 লিখেছি, এবং হেক্সাডেসিমালের বেস 16, এই জন্য 16 লিখেছি। তো লক্ষ্য করো, এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে পরস্পর অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের যদি রূপান্তর হয়, মোট 12টি রূপান্তর হয়। কিভাবে হয় সেটা আমি এখন দেখাবো। লক্ষ্য করো, প্রথমে আমরা দশমিক থেকে বাইনারিতে যাব। এই যে দশমিক থেকে বাইনারিতে গেলাম, এটা একটা রূপান্তর হলো, আমরা এখানে লিখে রাখি 1। এরপরে দেখো, এই যে দশমিক, এই দশমিক থেকে আমরা অক্টালে যাব, অর্থাৎ আরও একটি রূপান্তর হলো, যোগ 1। এরপরে এই যে দশমিক, এই দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে যাব, যোগ 1, 3টা রূপান্তর হলো। এই যে আমরা গেলাম, এখন আমরা আবার ফিরে আসবো। দেখো, বাইনারি থেকে দশমিকে ফিরে আসবো, আরও একটি রূপান্তর হলো। আবার এই যে অক্টাল, অক্টাল থেকে আবার দশমিকে ফিরে আসবো, আরও একটি রূপান্তর হলো। এই যে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে আবার দশমিকে ফিরে আসবো, আরও একটি রূপান্তর হলো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টি রূপান্তর হলো। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, দশমিক থেকে আমরা এই 3টায় গিয়েছি, আবার এই 3টা থেকে দশমিকে ফিরে আসছি। দশমিকের সাথে সবার রূপান্তর কমন হয়ে গেছে, অর্থাৎ দশমিকের সাথে আর কারো কোনো রূপান্তর নাই। এখন দশমিক বাদ। এই যে দ্বিতীয় পর্ব, এই দ্বিতীয় পর্বে এখন এই 3টার মধ্যে রূপান্তর হবে। লক্ষ্য করো, তো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা বাইনারি থেকে অক্টালে যাব। এই যে আমি তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, বাইনারি থেকে অক্টালে যাব, এটা একটা রূপান্তর 1, যোগ আবার এই অক্টাল থেকে বাইনারিতে ফিরে আসব, আরও একটি রূপান্তর। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব, এটা একটা রূপান্তর। আবার দেখো, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে ফিরে আসব, এটা আরও একটি রূপান্তর। এরপরে সর্বশেষ যেটা করব, অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাব, এটা একটা রূপান্তর। আবার হেক্সাডেসিমাল থেকে অক্টালে ফিরে আসব, এটা আরেকটা রূপান্তর। তাহলে 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টি রূপান্তর, মোট 12টি রূপান্তর। এই 12টি রূপান্তর আমরা এক ক্লাসেই শেষ করব। প্রত্যেকটি বিষয় আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাবো। এই জন্য তোমরা ক্লাসটা একটু বড় হবে, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ এই 12টি রূপান্তর তোমাদের লাগবেই। এটা ছাড়া তোমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতিকে অ্যান্সার করতে পারবা না, এটা তোমাদের লাগবেই। এর জন্য ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। লক্ষ্য করো, আমরা প্রথমে যে রূপান্তরটি করব, দশমিক থেকে বাইনারিতে যাব, অর্থাৎ দশমিক থেকে বাইনারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, 23.125, এটি একটি দশমিক সংখ্যা। এই সংখ্যার বাইনারি কত হবে, এই বাইনারি মানটি এখন আমাদের বের করতে হবে। তো একটা কথা মনে রাখবা, কোনো দশমিক সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয়, তাহলে
এই পূর্ণাংশের ক্ষেত্রে একটা নিয়ম, ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটি নিয়ম। দেখো আমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটাই রেখেছি, তোমাদের দুইটা নিয়মই শেখা হয়ে যাবে একটা অঙ্কের মধ্যে। পরীক্ষা যদি পূর্ণাংশ আসে পূর্ণাংশ করবা, শুধু ভগ্নাংশ আসলে ভগ্নাংশ করবা, দুইটা যদি একসাথে দেয় তাহলে দুইটা একসাথে করবা। অর্থাৎ একটা অঙ্ক যদি তোমরা সমাধান করো তাহলে পূর্ণাংশও শেখা হলো, ভগ্নাংশও শেখা হলো। এই জন্য আমরা পূর্ণাংশ ভগ্নাংশ দিয়েই অঙ্কগুলো করব। তো লক্ষ্য করো এখানে আছে 23.125। তো তোমরা যেটা লিখবা পূর্ণাংশের ক্ষেত্রে প্রথমে লিখে নেবা পূর্ণাংশের ক্ষেত্রে। তো দেখো এখানে পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের আছে কত, এই যে 23, এই 23। তো দেখো এই 23 হচ্ছে একটি পূর্ণাংশ। এই পূর্ণাংশের ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে যেতে হলে এই যে বাইনারি বেস 2, এই 2 দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে। যত সময় না ভাগফল 0 হয় তত সময় ভাগ করতে হবে। তো দেখো আমরা এই 23টাকে 2 দিয়ে ভাগ করি। দেখো 2 23-এর মধ্যে 11 বার যায়, 11 দুগুণে 22, হাতে থাকে 1, হাতে যেটা থাকবে এভাবে টান দিয়ে লিখে দিবা। এরপরে এই যে 11 থাকলো ভাগফল, এটাকে আবার 2 দিয়ে ভাগ করো। দেখো 2 11-এর মধ্যে 5 বার যায়, 5 দুগুণে 10, হাতে থাকে 1। এই 5কে আবারও 2 দিয়ে ভাগ করো। দেখো 2 5-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4, হাতে থাকে 1। এই 2কে আবার 2 দিয়ে ভাগ করো। দেখো 2 2-এর মধ্যে 1 বার যায়, হাতে থাকে 0। এই 1কে আবারও 2 দিয়ে ভাগ করো। দেখো 2 1-এর মধ্যে যায় না, কারণ 1 ছোট, যায় না মানে 0 বার যায়। এই যে 1, এই 1-ই এখন হাতে থাকে। দেখো আমাদের কিন্তু ভাগফল 0 হয়ে গেছে, এই জন্য এখন আর ভাগ করব না। এখন আমরা যে কাজটি করব, আমাদের যে ভাগশেষ যেটা ছিল এই যে এইগুলো আমরা জাস্ট নিচ থেকে উপরের দিকে এইভাবে সাজিয়ে লিখে দেব। তো দেখো নিচ থেকে যদি উপরের দিকে সাজানো যায় তাহলে হবে কত, এই দেখো 1 0 1 1 1। যেহেতু এটি বাইনারি সংখ্যা পেলাম এর জন্য এর বেস 2। এটি কার বাইনারি, এটি হচ্ছে যে 23 দশমিকে ছিল, 23 ছিল দশমিকে, এই দশমিক সংখ্যার বাইনারি পেলাম। দেখো আমাদের কিন্তু পূর্ণাংশ করা হয়ে গেল। তোমাদের পরীক্ষায় যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া থাকে কোনো সমস্যা নেই, নিয়ম কিন্তু একই। পূর্ণাংশের ক্ষেত্রে এই নিয়ম। এখন আমরা করব ভগ্নাংশের ক্ষেত্রে। তোমরা এগুলো মনে রাখবা, পূর্ণাংশের ক্ষেত্রে বেস 2 দিয়ে ভাগ করলাম। এখন আমরা লিখব ভগ্নাংশের ক্ষেত্রে। আমি এই পাশে করছি। দেখো আমাদের ভগ্নাংশটা ছিল কত, 0.125। তো দেখো এটা করার ক্ষেত্রে তোমরা এইভাবে লিখে নিতে পারো, এই পাশে পূর্ণাংশ, এই পাশে লেখো ভগ্নাংশ, মাঝে তোমরা একটা দাগ দিয়ে নাও। দেখো আমাদের এই যে ভগ্নাংশটা ছিল কত, এই যে দেখো 0.125, এটা এখানে লিখে নাও 0.125, এটাই ছিল আমাদের ভগ্নাংশ। এখন যে কাজটি করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে এই যে বাইনারি বেস 2 এটা দিয়ে গুণ করতে হবে, বারবার গুণ করতে হবে। যত সময় ভগ্নাংশ 0 না হয় আমরা গুণ করব। তো লক্ষ্য করো এই ভগ্নাংশকে আমরা বাইনারি বেস 2 এটা দিয়ে গুণ করব। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। দেখো 0.125 2 দিয়ে গুণ করলে কত হয়, 0.250। পূর্ণাংশে কি থাকলো, কিছুই না, মানে 0। এখন এই যে ভগ্নাংশ পেলাম এটাকে আবারও 2 দিয়ে গুণ করব। যত সময় 0 না হয় তত সময় আমরা গুণ করব। দেখো 0.250 2 দিয়ে গুণ করলে কত হয়, 0.500। আর এই পূর্ণাংশের ক্ষেত্রে 0 থাকলো। অর্থাৎ এখানে পূর্ণাংশটা এই বাম পাশে লিখবা আর ভগ্নাংশটা ডান পাশে লিখবা, জাস্ট এটা আলাদা করে দেবা। পূর্ণাংশ এই পাশে, ভগ্নাংশ কিছুই না মানে 0, পূর্ণাংশ কিছুই নাই মানে 0। এখন এই যে 500 এটাকে আবারও 2 দিয়ে গুণ করো। দেখো 500 0.500 2 দিয়ে গুণ করলে কত হয়, 1.000। তো দেখো 1 পয়েন্ট কি, এই যে 1 কিন্তু পূর্ণাংশে চলে আসে, কারণ 1.000, দেখো 1.000, এই যে এটা আছে পূর্ণাংশ, এই জন্য এটা এই পাশে লিখলাম। আর এই যে 0.000 ভগ্নাংশ থাকলে এটা এই পাশে লিখে দিলাম। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমাদের কিন্তু ভগ্নাংশ 0 চলে আসছে। এখন আর আমরা গুণ করব না। এখন তোমরা যে কাজটি করবে সেটা হলো উপর থেকে, মনে রাখবা উপর থেকে, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে এভাবে সাজায় লিখে দেবা। এই যে পূর্ণাংশ যেটা ছিল
এইগুলো উপর থেকে নিচের দিকে এভাবে সাজাই লাগবে। উপরে কি আছে? প্রথমে আছে 0, এই যে 0, তারপরে আছে 0, তারপর আছে 1। দেখো পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে সাজাইছিলাম হাতে যেটা ছিল, আর ভগ্নাংশের ক্ষেত্রে এই যে পূর্ণাংশ যেটা ছিল এই জিনিসটাই উপর থেকে নিচের দিকে সাজাই লিখলে হয়ে যাবে। এটা মনে রাখবো জাস্ট। তো দেখো এটা কার মান পেলাম? এটা বাইনারি। এটা কার মান? এটা হচ্ছে যে 0.125, 0.125, এটা ছিল দশমিকে। এই দশমিক অংশের মান পেলাম এত। এখন দেখো আমরা 23-এর বাইনারি পেলাম এটা, আর 0.125 এটার বাইনারি পেলাম এটা। এখন আমরা এই পুরোটা একসাথে করে লিখে দেবো, এই অংশ আর এই অংশ একসাথে করে লিখে দেবো। এখানে 23.125, এটার বাইনারি মান আমরা পেলাম কত? দেখো 23-এর জন্য পেলাম কত? এই যে 1010111, এটা হচ্ছে 23-এর, এই যে 23-এর বাইনারি। আর এই যে 0.125 এটার বাইনারি কত? 0.001, 0.001। শিক্ষার্থী বন্ধু তোমরা লক্ষ্য করো, আমরা 23.125 দশমিকে ছিল, এটার বাইনারি পেলাম এত। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থী বন্ধু তোমরা লক্ষ্য করো, আমাদের দ্বিতীয় যে রূপান্তরটি, দেখো এই দশমিক থেকে আমরা অক্টালে যাব। দেখো দশমিক থেকে বাইনারিতে যাওয়ার যে নিয়ম, দশমিক থেকে অক্টালে যাওয়ার একই নিয়ম, আবার দশমিক থেকে হেক্সাডেসিমালে যাওয়ার একই নিয়ম, অর্থাৎ তিনটার একই নিয়ম, শুধু বেস পার্থক্য। দেখো আগেরবার আমরা কি করছি? এই 2 দিয়ে আমরা পূর্ণাংশকে ভাগ করছি এবং ভগ্নাংশকে গুণ করছি। এখন হবে 8 দিয়ে পূর্ণাংশকে ভাগ করব, ভগ্নাংশকে গুণ করব। যখন হেক্সাডেসিমালে যাবে তখন 16 দিয়ে পূর্ণাংশকে ভাগ করব, ভগ্নাংশকে গুণ করব। জাস্ট একই নিয়ম, বেসটা চেঞ্জ হবে। তো লক্ষ্য করো, আমি এখানে একটি সংখ্যা লিখি 28.60, এটি একটি দশমিক সংখ্যা। এই সংখ্যার অক্টাল মান কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো আমরা এখানে লিখে নেব পূর্ণাংশের ক্ষেত্রে। তো পূর্ণাংশের ক্ষেত্রে কত? 28। এই 28 হচ্ছে পূর্ণাংশ। এটাকে কি করব? এই যে বেজ 8, এই 8 দিয়ে ভাগ করব। ভাগ করো, দেখো 8 28-এর মধ্যে 3 বার যায়, 3 8 24, হাতে থাকে 4। এই 3কে আবারও 8 দিয়ে ভাগ করো, দেখো 8 3-এর মধ্যে যায় না, মানে 0 বার যায়, এই 3ই এখন হাতে থাকে। এখন আমরা যে কাজটি করব, জাস্ট এই যে হাতে যেটা ছিল অর্থাৎ ভাগশেষ যেটা ছিল সেটা নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দেব। তাহলে আমাদের মূল সংখ্যাটা ছিল 28 দশমিকে, এই যে 28 ছিল দশমিকে, এর অক্টাল বের হলো কত? নিচ থেকে উপরের দিকে সাজালে আগে আছে 3, তারপর আছে 4, এটি অক্টাল। দেখো আমরা 28-এর অক্টাল পেয়ে গেলাম। এখন বের করবো যে ভগ্নাংশ 0.60। তোমরা এখানে লিখে নেবো ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমাদের কত আছে? এই পাশে আমরা লিখি পূর্ণাংশ, জাস্ট তোমরা এভাবে লিখে দিবা, আর এই পাশে ভগ্নাংশ। তা আমরা এখন কি করব? এই যে ভগ্নাংশ 0.60, এটাকে আমরা বারবার 8 দিয়ে গুণ করব। দেখো 8 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে গুণ করলে দেখো কি হয়? 6 48, তার মানে হয় কত? 4.80। দেখো এখানে পূর্ণাংশটা তোমরা এই পাশে লিখবে, এই যে 4, এই 4 তো পূর্ণাংশ, এই জন্য আমরা এই পাশে লিখলাম, আর ভগ্নাংশটা এখানে লিখবা 0.80। এখন এটাকে আমরা আবারও 8 দিয়ে গুণ করি। 8 দিয়ে গুণ করলে কত হয়? 8 8 64, 6.40। এখন এই 6 তো পূর্ণাংশ, এই জন্য এই পাশে লিখি, আর 0.40 এই পাশে লিখি। এটাকে আমরা আবারও 8 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 4 32, মানে 3.20। তাহলে 3টা পূর্ণাংশ এই পাশে লিখি, আর এই 20 ভগ্নাংশ এই পাশে লিখি। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, এটা এমন একটি সংখ্যা, যেই সংখ্যাকে যদি আমরা এইভাবে 8 দিয়ে গুণ করতেই থাকি কখনোই ভগ্নাংশ 0 হবে না। তাহলে তোমরা কি করবা? 4টা স্টেপ বা 3টা স্টেপ করি, আর করার দরকার নেই। তো আমরা 3টা স্টেপ করলাম, করার পরে আমরা কি করব? এই যে পূর্ণাংশ যেটা ছিল সেটা জাস্ট উপর থেকে নিচের দিকে এভাবে সাজিয়ে লিখে দেব। তো দেখো আমাদের মূল সংখ্যাটা ছিল কত? 0.60, এটা ছিল দশমিকে। এই অংশের অক্টাল আমরা পেলাম কত? উপর থেকে সাজালে হয় কত? 463। যেহেতু আমাদের এখানে মেলে না, এর জন্য আমরা ডট ডট দিয়ে দেব, এটা অক্টাল। এখন আমরা এই পুরো সংখ্যার অক্টাল কত পেলাম? দেখো 28-এর অক্টাল পেলাম কত? 34। আর এই যে 0.60, এটার অক্টাল পেলাম এই যে 0.463, 0.463। এই দশমিক সংখ্যার অক্টাল মান বের করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় যে রূপান্তরটি, অর্থাৎ আমরা এখন দশমিক থেকে এই যে হেক্সাডেসিমালে যাব, একই নিয়ম। দেখো এই যে এটি একটি দশমিক সংখ্যা, এই সংখ্যার হেক্সাডেসিমাল কত হবে সেটা বের করতে হবে।
তো দেখো একই নিয়ম, দশমিক থেকে হেক্সাডেসিমালে যেতে হলে এই যে হেক্সাডেসিমালের বেস 16, এই 16 দিয়ে এই পূর্ণাংশকে ভাগ করতে হবে আর ভগ্নাংশকে গুণ করতে হবে। তো তোমরা এখানে লিখে নেবা পূর্ণাংশের ক্ষেত্রে। তো পূর্ণাংশ আমাদের কত আছে? 65। এটাকে আমরা কি করব? এই যে 16 দিয়ে ভাগ করব। 16 65-র মধ্যে 4 বার যায়, 4 16 64, হাতে থাকে 1, হাতে যেটা থাকবে এভাবে টান দিয়ে লিখে দিবা। আবারও 16 দিয়ে ভাগ করো। দেখো 16 4-এর মধ্যে যায় না, মানে কি 0 বার যায়। এই যে 4, এই 4ই এখন হাতে থাকে। এখন আমরা যে কাজটি করব, এই যে হাতে যেটা ছিল সেটাকে আমরা নিচ থেকে উপরের দিকে এভাবে সাজিয়ে লিখে দেব। তাহলে আমাদের 65 ছিল একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার আমরা হেক্সাডেসিমাল পেলাম কত? নিচ থেকে সাজালে হয় কত? 41। যেহেতু হেক্সাডেসিমাল, এর জন্য বেশ 16। দেখো পূর্ণাংশের ক্ষেত্রে যে 65-র মান কিন্তু আমরা পেয়ে গেলাম 41 হেক্সাডেসিমালে। এখন আমরা বের করব 0.25। তোমরা এখানে লিখে নেব ভগ্নাংশের ক্ষেত্রে। তো দেখো এখানে লেখো পূর্ণাংশ, এই ফরম্যাটটা তোমরা লিখে নেবা পরীক্ষার খাতায়, আর এখানে লিখবা ভগ্নাংশ, এভাবে করবা। দেখো এখন এই ভগ্নাংশের জায়গায় আমরা লিখবো কত? এই যে 0.25, 0.25। এটাকে আমরা গুণ করব কত? 16 দিয়ে। 16 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 4.00। এখানে দেখো 4টা হচ্ছে পূর্ণাংশ, এই জন্য আমরা এই পাশে লিখবো, এই যে 4, আর 00 হচ্ছে ভগ্নাংশ। দেখো একবারেই কিন্তু আমাদের 0 হয়ে গেছে, এর জন্য আর গুণ করার দরকার নেই। এই যে ভগ্নাংশ যখন 0 হয়ে যাবে তখন আর গুণ করব না। আর যদি 0 না হয়, 3 স্টেপ করার পর যদি 0 না হয়, আর করার দরকার নেই। এখন দেখো আমরা এটা কি করব? উপর থেকে নিচের দিকে সাজাবো। এখানে একটাই আছে 4, এর জন্য আমরা লিখে দেব 4। এই 4 কার মান? এই যে 0.25, এটা ছিল দশমিকে। এই দশমিকের হেক্সাডেসিমাল মান কত? 0.4। যেহেতু হেক্সাডেসিমাল, এর জন্য বেস 16। দেখো আমরা ফাইনালি এখন এখানে লিখে দিতে পারি 65 পূর্ণাংশের জন্য বেরোচ্ছে কত? 41, এই যে 41 লিখলাম। আর এই যে 0.25, এই যে 0.25, এটার হেক্সাডেসিমাল মান কত? 0.4, অর্থাৎ 41.4। এই দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল মান এত। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থী বন্ধু তোমরা লক্ষ্য করো, এই যে দশমিক, এই দশমিক থেকে কিন্তু আমরা এই তিনটাতেই গেছি, বাইনারিতে গেছি, অক্টালে গেছি, হেক্সাডেসিমালে গেছি। এখন আবার এইগুলো থেকে দশমিকে ফিরে আসবো। তার মানে প্রথমে আমরা বাইনারি থেকে দশমিকে ফিরে আসবো। তার মানে প্রথম রূপান্তরটি হবে বাইনারি থেকে দশমিক। আমরা এখানে লিখে নিই, এটি একটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার দশমিক কত হবে? তো দেখো এই যে ফিরে আসার তিনটার আবার একই নিয়ম, এই যাওয়ার তিনটার একই নিয়ম ছিল, ফিরে আসার তিনটার আবার একই নিয়ম। একটা মনে রাখলে বাকি দুইটা মনে রাখতে পারবা। এইভাবে সিস্টেম করে পড়বা। অর্থাৎ দশমিক থেকে এই তিনটায় যাওয়ার একই নিয়ম, শুধু বেজ আলাদা। আবার এই তিনটা থেকে দশমিকে ফিরে আসার একই নিয়ম, শুধু বেজ আলাদা। তো দেখো এখানে বাইনারি থেকে দশমিকে যেতে হলে আমাদের যে কাজটি করতে হবে, যে বাইনারির বেজ 2, এই 2 দিয়ে এই প্রত্যেক অঙ্ককে গুণ করে নিতে হবে। অর্থাৎ 1 1 0 1.101 সবার সাথে এই 2 গুণ করতে হবে। দেখো এখানে আমাদের প্রথমে আছে কত? 1, এই যে 1 গুণ 2, যোগ চিহ্ন দিতে হবে। তারপরে এই যে 1 গুণ 2 যোগ, তারপরে এই যে 0, এই 0 গুণ 2, তারপরে যোগ চিহ্ন দিতে হবে। তারপরে এই যে 1 গুণ 2 যোগ, এই যে 1 গুণ 2 যোগ, এই যে 0, এই 0 গুণ 2 যোগ, এই যে 1 গুণ 2। দেখো সবার সাথে আমরা এই বেস 2 গুণ করছি। এখন যে কাজটি করতে হবে, এই যে দশমিকের থেকে এই পাশে বাম দিকে প্রথমে যে 1, দেখো এই 1-এর আমাদের যে কাজটি করতে হবে, এই যে এইটা, এই 1-এর সাথে 2 গুণ করছি, এই 2-এর পাওয়ার করতে হবে 0। এটা মনে রাখবা, এই দশমিক থেকে এই পাশে এই দিকে আগাতে হবে, এর পাওয়ার 0 করতে হবে। তারপরে বামে পাওয়ার 1 বাড়াতে হবে 1, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 2, তারপরে পাওয়ার 1 বাড়িয়ে 3। এটা কিন্তু মনে রাখবা ভালো করে। অর্থাৎ এই দশমিক থেকে এই প্রথম যেটা, এর যে বেস 2, এই 2 গুণ করছিলাম, এর পাওয়ার 0 করবা। তারপরে এই দিকে যত আসবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যত আসবে পাওয়ার 1 করে বাড়তে থাকবে এই দশমিক থেকে। এর দশমিকের পরে যে কাজটা করবা, দশমিকের পরে যে 1-এর যে 2 ছিল, এই 2-এর পাওয়ার -1 করবা, তারপরে -2, তারপরে -3, অর্থাৎ এভাবে -1 করে বাড়তে থাকবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। দশমিক থেকে যত এইদিকে আসবা, 0 থেকে পাওয়ার 1 করে বাড়বে। আর এই দশমিকের পরে -1 -2 -3 -4 এইভাবে বাড়তে থাকবে।
যতগুলো অঙ্ক থাকে এভাবে বাড়তে থাকবে, এটুকু মনে রাখবা। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে মনে রাখবা আগে পাওয়ারের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। তো আমরা প্রথমে পাওয়ারের কাজ করে নিই। দেখো 1 গুণ 2 এর পাওয়ার 3 মানে 2কে 3 বার গুণ করলে হয় 8, যোগ 1 গুণ 2 এর পাওয়ার 2 মানে 2কে 2 বার গুণ করলে হয় 4, যোগ 0 গুণ 2 এর পাওয়ার 1 মানে 2কে একবার গুণ করলে 2 হয়, যোগ 1 গুণ 2 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1, যোগ 1 গুণ 2 এর পাওয়ার -1, 2 এর পাওয়ার -1 মানে 1/2, যোগ 0 গুণ 2 এর পাওয়ার -2 মানে 1/4, যোগ 1 গুণ 2 এর পাওয়ার -3 মানে 1/8। এখন আমরা গুণের কাজ করব। 1 গুণ 8, 8কে 8, যোগ 1 গুণ 4, 4 একে 4, যোগ 0 গুণ 2, 0-র সাথে যাই গুণ করা যায় 0 হয়ে যায়। 1 গুণ 1, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়। 1 গুণ হাফ মানে হাফ। 0 গুণ 1/4 মানে 0-র সাথে যাই গুণ করা যায় 0 হয়ে যায়, যোগ 1 গুণ 1/8 মানে 1/8। তাহলে দেখো 8 আর 4 12 আর 1 13, যোগ এখানে দেখো 1/2 মানে 0.50, যোগ এখানে 1/8 মানে 0.125। এটা যদি আমরা ফাইনালি যোগ করি, তোমরা ক্যালকুলেটরে করে নিও, তাহলে পাই 13.625। এই যে 13.625 এটি কিন্তু দশমিক। এই যে দশমিক, কার দশমিক? এই যে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার দশমিক হলো 13.625। এখানে আমরা লিখে দিই 13.625। দেখো আমরা কিন্তু এই বাইনারি সংখ্যার দশমিক পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটি করব, এই দশমিক আর অক্টাল, অর্থাৎ অক্টাল থেকে দশমিকে ফিরে আসবো। আগে বাইনারি থেকে দশমিকে আসছি, এখন অক্টাল থেকে দশমিকে আসবো। একই নিয়ম, এটারও যে নিয়ম, অক্টাল থেকে ফিরে আসার একই নিয়ম, শুধু বাইনারির বেস ছিল 2, এর জন্য 2 দিয়ে গুণ করছি। এখন অক্টাল থেকে যে দশমিকে ফিরে আসবো, এই অক্টালের বেস 8, এই 8 দিয়ে গুণ করব, এই যা পার্থক্য। আবার যখন হেক্সাডেসিমাল থেকে দশমিকে ফিরে আসবো, এই 16 দিয়ে গুণ করব। জাস্ট প্রথমটা মনে রাখলে বাকি দুটা তোমরা ইজিলি পারবে। অক্টাল থেকে দশমিকে আসতে হবে। তো এটি একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যার দশমিক মান এখানে কত হবে সেটা আমাদের এখন বের করতে হবে। তো লক্ষ্য করো, এই একই নিয়ম, অর্থাৎ অক্টাল থেকে দশমিকে যেতে হলে যে অক্টালের বেজ 8, এই 8 দিয়েই সবগুলো অঙ্ককে আমাদের আগে গুণ করে নিতে হবে। এই যে 1 গুণ 8, যোগ এই যে 2 গুণ 8, যোগ এই যে 3 গুণ 8, যোগ এই যে 5 গুণ 8, যোগ এই যে 4 গুণ 8, যোগ এই যে 0 গুণ 8। দেখো সবার সাথে আমরা এই বেজ 8 গুণ করলাম। এখন দেখো এই দশমিকের এই পাশে প্রথম থেকে 3, এই যে 3-এর সাথে যে 8টা ছিল এর পাওয়ার করবা 0, তারপরে এদিকে 1 করে বাড়তে থাকবে 1, এর পাওয়ার 2, পাওয়ার 1 করে বাড়বে। এদিকে যত সংখ্যা থাকবে পাওয়ার 1 করে বাড়বে। এরপরে দশমিকের পরে যে 5, এই 5-এর সাথে যে 8, এই 8-এর পাওয়ার করবা -1, তারপরে 8 হবে -2, তারপরে 8 হবে -3, এভাবে -1 করে এদিকে বাড়তে থাকবে। এখন আমরা ক্যালকুলেশন করব, আগে পাওয়ারের কাজ, তারপর গুণের কাজ, সর্বশেষ যোগের কাজ। তো দেখো এখানে 1 গুণ 8-এর পাওয়ার 2 মানে 8কে 2 বার গুণ করলে 8 8 64, যোগ 2 গুণ 8-এর পাওয়ার 1 মানে 8কে একবার গুণ করবো 8 8 8, যোগ 3 গুণ 8-এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, যোগ 5 গুণ 8-এর পাওয়ার -1 মানে 1/8, যোগ 4 গুণ 8-এর পাওয়ার -2 মানে 1/64, যোগ 0 গুণ 8-এর পাওয়ার -3 মানে কি 8কে 3 বার গুণ করতে হবে, 1/8কে 3 বার গুণ করলে কত হয় 512। এখন দেখো 1 গুণ 64, 64 1কে 64, যোগ 2 গুণ 8, 8 দুগুণী 16, যোগ 3 গুণ 1, 3 1কে 3, যোগ 5 উপরে চলে যায়, নিচে থাকে 8, মানে 5 আর 1 গুণ করলে 5 1কে 5, নিচে 8, যোগ 4 গুণ 1, 4 1কে 4, নিচে থাকে 64, যোগ 0 দিয়ে যাই গুণ করা যায় পুরোটার মান হয়ে যায় 0। এখন যদি আমরা এই সবগুলোকে ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি তাহলে পাবো 83.6875। এটি হবে কি দশমিক সংখ্যা। তাহলে আমরা এই যে অক্টাল সংখ্যা ছিল এর দশমিক মান পেলাম কত 83.6875। দেখো আমরা কিন্তু এই যে অক্টাল সংখ্যা ছিল এই অক্টাল সংখ্যার দশমিক মান বের করতে পারলাম।
শিক্ষার্থীবৃন্দ, আমাদের 6 নম্বর যে রূপান্তরটি সেটি হলো এই হেক্সাডেসিমাল থেকে দশমিকে ফিরে আসতে হবে। তো দেখো, এই ফিরে আসার কিন্তু একই নিয়ম। এই যে হেক্সাডেসিমালের বেস 16, এই 16 দিয়ে সবগুলোকে আগে গুণ করে নিতে হবে। দেখো, প্রথমে আছে বি, এই বিকে আমরা 16 দিয়ে গুণ করি, যোগ, তারপর আছে 5, 5কে আমরা 16 দিয়ে গুণ করি, যোগ, এই যে ডি, এই ডিকে আমরা 16 দিয়ে গুণ করি, যোগ, এই যে 4, এই 4কে আমরা 16 দিয়ে গুণ করি, যোগ, এই যে 8, এই 8কেও আমরা 16 দিয়ে গুণ করি। এরপর আমরা যে কাজটা করব, এই যে দশমিকের ঠিক বামে যে ডিটা আছে, এই যে ডি, এই ডির যে 16 এর পাওয়ার করব 0, তারপরে পাওয়ার 1 করে বাড়বে, তারপরে হবে 1, তারপরে হবে পাওয়ার 2, এভাবে এদিকে 1 করে বাড়তে থাকবে। এই দশমিকের পরে যে 16টা আছে তারপর প্রথমে করব -1, তারপরে -2, এরকম যে আরও থাকতো -3, -4, -5, 1 করে বাড়তে থাকবে, অর্থাৎ -1 করে এদিকে বাড়তে থাকবে। এখন আমরা ক্যালকুলেশন করবো, আগে পাওয়ারের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ। তো দেখো, এখানে বি মানে হেক্সাডেসিমালে বি মানে 11 গুণ 16 পাওয়ার 2, মানে 16কে 2 বার গুণ করতে হবে, তাহলে হয় 256, যোগ 5 গুণ 16 পাওয়ার 1, মানে 16কে একবার গুণ করলে 16ই হয়, যোগ ডি মানে হেক্সাডেসিমালে ডি মানে 13 গুণ 16 পাওয়ার 0 মানে 1, যোগ যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এই 4 গুণ 16 পাওয়ার -1 মানে 1/16, যোগ এই যে 8 গুণ 16 পাওয়ার -2 মানে 1/256। এখন দেখো, আমরা কি করব, গুণ করব। 11 আর 256 গুণ করলে হয় 2816, তোমরা এগুলো ক্যালকুলেটারে করে নিও, যোগ 5 গুণ 16, 5 16 80, যোগ 13 গুণ 1, 13 একে 13, যোগ 4 গুণ 1/16, তাহলে এই 4 একের সাথে গুণ হয়ে যায়, 4 একে 4, নিচে থাকে 16, যোগ এই যে 8 গুণ 1/256, 8-এর সাথে 1 গুণ করলে 8 একে 8, নিচে থাকে 256। তাহলে দেখো, এখানে থেকে 2816 যোগ এখানে 80 যোগ 13 যোগ 4/16 করলে কত হয় 0.25, যোগ 8/256, এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে পাই 0.03125। এখন আমরা এই সবগুলো যদি ক্যালকুলেটরে যোগ করি তাহলে পাবো 29.281225, এটি দশমিক সংখ্যা, এই মানটি আমরা পাবো। এই যে হেক্সাডেসিমাল সংখ্যা ছিল, এই সংখ্যার দশমিক আমরা পেলাম কত, এখানে লিখে দিই 29.282125, এই দশমিক মানটি আমরা কিন্তু পেয়ে গেলাম। তো লক্ষ্য করো, আমাদের কিন্তু প্রথম পর্বের যে 6টি রূপান্তর, অর্থাৎ দশমিক থেকে আমরা এই 3টাতে গেছি, আবার এই 3টা থেকে দশমিকে ফিরে আসছি, 6টা রূপান্তর হয়ে গেছে। দেখো, এখন কিন্তু দশমিক কমন হয়ে গেছে, দশমিকের সাথে আর কারো রূপান্তর নাই, সবগুলো হয়ে গেছে। এখন দশমিক বাদ, অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা যে 6টি রূপান্তর করব, এই 6টি রূপান্তরের মধ্যে কিন্তু আর দশমিক নাই, কারণ দশমিকের রূপান্তর শেষ, এখন আর দশমিকের কোনো রূপান্তর নাই, দশমিক কমন হয়ে গেছে। এখন আমরা এই 3টার মধ্যে পরস্পর রূপান্তর করব, তাহলে 6টা পাবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমাদের 7 নম্বর যে রূপান্তর, এই রূপান্তর আমরা এই বাইনারি থেকে অক্টালে যাব। এই যে বাইনারি থেকে অক্টাল, দেখো এটি একটি বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার অক্টাল মান এখানে কত হবে সেটা এখন আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে বাইনারি আর অক্টাল, অর্থাৎ বেস 2 আর বেস 8, এর মাঝে 3 বিটের সম্পর্ক, এই কথাটা মনে রাখবা। অর্থাৎ 2 আর 8, 2 বেস, বাইনারি বেস 2, অক্টালের বেস 8, এই 2 বেস আর 8 বেসের সম্পর্ক হচ্ছে 3 বিট। তো যখন বাইনারি থেকে অক্টালে যাবা তখন 3 বিট করে কমাতে হবে, অর্থাৎ 3টা করে বিট নিয়ে একটা করে ঘর বানাতে হবে। 2 এবং 8 এর সম্পর্ক প্রথমে মনে রাখবা 3 বিট। তো যখন বাইনারি থেকে অক্টালে যাবা তখন যে কাজটি করতে হবে, দেখো আমরা এখানে লিখে নিই 1 1 1 1 1 0 1 1.1101। দেখো, এটি একটি বাইনারি সংখ্যা, এটিকে যদি অক্টালে যেতে হয় তাহলে আমাদের যে কাজটি করতে হবে, 3টা করে বিট নিয়ে একটা করে ঘর বানাতে হবে। এই যে 3 বিট নিয়ে একটা ঘর বানালাম, এরপরে এই যে 3 বিট নিয়ে একটা ঘর বানালাম। দেখো, এই দিক থেকে আসতে হবে, বামে আসতে হবে। এরপরে দেখো এখানে 1 বিট বেঁচে গেল, 1,
তো 1 তো হবে না, আমরা কি করব, বামে আরও 2টা 0 দিয়ে 3 বিট পূরণ করে নিলাম। এখন আবার এই দিক থেকে ডান দিকে যেতে হবে। এই যে 3 বিট নিয়ে একটা ঘর বানালাম, এখানে থেকে একটা 1 থেকে গেল, কি করব, আমরা ডাইনে আরও 2টা 0 দিয়ে 3 বিট পূরণ করে নিলাম। এখন এইগুলোর মান লিখে দেব। দেখো 1 0 0 এটার মান হলো 1, 3টা 1 বাইনারি 3টা 1 এর মান হলো 7। এইখানে দেখো 1 1 0 এটার মান হচ্ছে 3, এই যে দশমিক। এখানে দেখো 0 1 1 এটার মান কত, 1 2 4, 4 আর 2 6। এখানে দেখো 0 0 1 এটার মান কত, 1 2 4 4। তাহলে আমরা পেলাম কত, 173.64। এটাই কিন্তু অক্টাল মান। কার অক্টাল মান? এই বাইনারি সংখ্যার অক্টাল মান। তো আমরা মানটা পেলাম কত, 173.64, 173.64। এটাই অক্টাল মান। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থী বন্ধু, তোমরা লক্ষ্য করো, আমরা এই বাইনারি থেকে অক্টালে গেছি, এখন এই অক্টাল থেকে আবার বাইনারিতে যাব। তাহলে পরের রূপান্তর কি, অক্টাল থেকে বাইনারি। শিক্ষার্থী বন্ধু, তোমরা লক্ষ্য করো, এটি একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যার বাইনারি কত হবে সেটা বের করতে হবে। দেখো এর আগের রূপান্তর আমরা বলছিলাম কি, বেজ 8 আর বেজ 2 এর সম্পর্ক হলো 3 বিটের। তো যখন আমরা 2 থেকে 8-এ গেছিলাম তখন 3 বিট করে নিয়ে একটা ঘর বানাইছিলাম, অর্থাৎ কমাইছিলাম। এখন বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে, এই যে প্রত্যেকটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ককে 3 বিটে লিখতে হবে। কিভাবে লিখতে হবে ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আমাদের অঙ্কটা আছে কত, 254.633। এটি একটা অক্টাল সংখ্যা। এখন আমরা যে কাজটি করব, আমরা এই 2 এর বাইনারি লিখব। আমরা জানি 2 এর বাইনারি হচ্ছে 1 0। যারা বাইনারি লিখতে পারো না, আমার চ্যানেলে আছে বাইনারি কীভাবে লিখতে হয়, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আমরা জানি 2 এর বাইনারি লেখে 1 0 দিয়ে। এখানে দেখো 2 বিট হয়েছে, এর জন্য বামে একটি 0 দিয়ে 3 বিট বানিয়ে নিলাম, অর্থাৎ 3 বিট করে লিখতে হবে। এখানে দেখো 5 এর বাইনারি আছে 1 0 1। দেখো এখানে 5 লিখতে যেই আমাদের 3 বিট হয়ে গেল, এই জন্য আর 0 দেওয়ার দরকার নেই। এখানে দেখো 4, আমরা যদি 4 লেখে কীভাবে, 1 0 0। দেখো এখানেও 3 বিট হয়ে গেল, 0 দেওয়ার দরকার নেই। এই যে দশমিক 6, আমরা জানি 6 লেখে 1 1 0। এখানেও 3 বিট হয়ে গেল, 0 দেওয়ার দরকার নেই। 3 লেখে বাইনারিতে 1 1। দেখো এখানে 2 বিট হয়েছে, এর জন্য বামে একটি 0 দিয়ে 3 বিট বানিয়ে নিলাম। 3 এটাও লেখে 1 1, এই যে 2 বিট হয়েছে, বামে একটি 0 দিয়ে 3 বিট বানিয়ে নিলাম। এই যে মানটি পেলাম আমরা, এই মানটি মূলত হলো বাইনারি। কার বাইনারি? এই যে অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যার বাইনারি। জাস্ট এই জিনিসটাই আমরা এখন এখানে লিখে দিই। কত, দেখো তোমরা ইচ্ছা করলে এখানে বামে 0 বাদ দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাইনারিতে বামে 0-র দাম নেই, আবার রাখলেও সমস্যা নেই। তাহলে দেখো আমাদের এখানে হলো কত, 0 1 0 1 0 1 1 0 0 পয়েন্ট 1 1 0 0 1 1 1 1 0 1 1। জাস্ট এই যে অক্টাল সংখ্যা ছিল, এই অক্টাল সংখ্যার বাইনারি হলো এটা। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 9 নম্বর যে রূপান্তর সেটি হচ্ছে এই যে বাইনারি, এই বাইনারি থেকে আমরা এই হেক্সাডেসিমালে যাব, তারপরে আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে ফিরে আসবো। তো আমরা প্রথমে বাইনারি থেকে, এই যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। দেখে এখানে লিখলাম বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এটি একটি বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল মান বের করতে হবে। দেখো তোমরা যদি এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে পারো, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে পারবা, এই দুইটার মধ্যে আবার মিল আছে। এই মিল করে মনে রাখলে ভুল হবে না। তো দেখো বাইনারি আর হেক্সাডেসিমাল, বাইনারির বেস 2 আর হেক্সাডেসিমালের বেস 16। এই 2 আর 16-র মাঝে 4 বিটের সম্পর্ক, এই কথাটা মনে রাখবা। 2 আর 16 এই দুইটা বেজের মাঝে 4টি বিটের সম্পর্ক। যখন তোমরা বেস 2 অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাবা, তখন যে কাজটি করতে হবে, 4টা করে বিট নিয়ে একটা করে ঘর বানাতে হবে। দেখো আমরা যখন বাইনারি থেকে অক্টালে গেছিলাম তখন আমরা 3 বিট নিয়ে একটা ঘর বানাইছিলাম না? এখন 4 বিটের সম্পর্ক, এই জন্য 4টা করে বিট নিয়ে একটা করে ঘর বানাবো। দেখো এখানে আমাদের অঙ্কটি ছিল কত, 1 0 0 1 1 0 0.111110। এই বাইনারি সংখ্যাটি ছিল। তো আমরা 4টা করে বিট নিই, 1 2 3 4, এই 4টা বিট নিলাম। এখানে দেখো 3টা বিট থাকলো,
এর জন্য বামে একটা 0 দিয়ে 4 বিট পূরণ করে নিলাম। এই পাশে দেখো 1 2 3 4, এই 4 বিট নিয়ে একটি ঘর বানালাম, এখানে 2 বিট থাকলো, এর জন্য ডাইনে আরও 2টা 0 দিয়ে আমরা 4 বিট তৈরি করে নিলাম। এখন জাস্ট এটার বাইনারি মানটা লিখে দিতে হবে। দেখো এখানে আছে কত 0 0 1, এটার মান কত 1 2 4 4, এটার মান কত 1 2 4 8, 8 আর 4 12। আমরা জানি হেক্সাডেসিমালে 12 কি দিয়ে প্রকাশ করে, হেক্সাডেসিমালে 12 প্রকাশ করে সি দিয়ে। তাহলে আমরা লিখে দিলাম 12-র জায়গায় সি, কারণ 10 হচ্ছে এ, 11 হলো বি, 12 হলো সি, 13 হলো ডি, 14 হলো ই, 15 হলো এফ। এরপর দেখো এখানে 1 1 1 1, এটার মান কত, এটার মান হলো 15, আর হেক্সাডেসিমালে এফ দিয়ে লেখে 15। এখানে কত 1 2 4 8 8, আমরা পেলাম কত 4C F8, এটাই হচ্ছে হেক্সাডেসিমাল মান। এই যে এই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল মান আমরা পেলাম কত 4C.F8। দেখো আমরা কিন্তু এই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল মান পেয়ে গেলাম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 10 নম্বর যে রূপান্তর, সেই রূপান্তর হলো এই যে হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল থেকে এখন আমরা বাইনারিতে ফিরে যাব। তো আমরা আগেই বলেছি এই বেজ 16 আর এই বেজ 2, এই দুইটার বেজের মাঝে সম্পর্ক হলো 4 বিটের। আগের বার যখন আমরা 2 থেকে 16 গেছিলাম তখন 4 বিট করে একটা ঘর বানাইছিলাম, অর্থাৎ কমায় ফেলছিলাম। এখন উল্টো হবে, বাড়ায় ফেলবো। কিভাবে বাড়ায় ফেলবো, এই যে প্রত্যেকটা অঙ্ক 5 একটা অঙ্ক, এ একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, সি একটা অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ককে আমরা 4 বিটে বাড়িয়ে বাড়িয়ে লিখবো, অর্থাৎ 4 বিটে লিখবো। তো দেখো আমাদের প্রশ্নটি আছে কত, এখানে আছে 5A.2C, এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। তো দেখো আমরা বাইনারিতে আমরা 5 লিখি কীভাবে, 101। দেখো এখানে 3 বিট হয়েছে, কিন্তু আমাদের কথা হলো 4 বিটে লিখতে হবে, এর জন্য আমরা বামে একটি 0 দিলাম। এ হেক্সাডেসিমালে এ মানে 10, তো 10 লিখি কীভাবে আমরা 1010। দেখো এখানে লিখতে যেই 4 বিট হয়ে গেল, আর 0 দেওয়ার দরকার নেই। পয়েন্ট, এই যে 2, আমরা জানি 2 লেখে কীভাবে 10, এটা হচ্ছে বাইনারিতে 2, এই যে 2 লিখলাম, কয় বিট হলো 2 বিট, আমাদের বানাতে হবে 4 বিট, এর জন্য বামে আরও 2টা 0 দিয়ে দিলাম। সি, আমরা জানি হেক্সাডেসিমালে সি মানে 12, তাহলে আমরা বাইনারিতে 12 লিখবো কীভাবে 1100। দেখো এখানে লিখতে যেই 4 বিট হয়ে গেল, এর জন্য 0 দেওয়ার দরকার নেই। এটাই মূলত বাইনারি। কার বাইনারি, এই যে হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি। এখন আমরা এখানে লিখে দিই কত 0 1 0 1 1 0 1 0 পয়েন্ট 0 0 1 0 1 1 0 0। এটি হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 10 নম্বর যে রূপান্তর সেটি হলো এই যে অক্টাল, এই অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। সর্বশেষ রূপান্তর হলো হেক্সাডেসিমাল থেকে আবার অক্টালে ফিরে আসব। তো এই দুইটা রূপান্তরের ক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবা, এই দুইটা রূপান্তর অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না, এই কথাটা মনে রাখবা। অক্টাল থেকেও সরাসরি হেক্সাডেসিমাল আসা যায় না, হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়া যায় না, সরাসরি যাওয়া যাবে না। আগে প্রথমে বাইনারি অথবা দশমিকে যেতে হবে, সেখান থেকে আমাদের যেতে হবে। অর্থাৎ অক্টাল থেকে আগে বাইনারিতে যেতে হবে, তারপরে হেক্সাডেসিমালে যেতে হবে। আবার হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারিতে যেতে হবে, তারপরে অক্টালে যেতে হবে। আবার দশমিক থেকেও যাওয়া যায়, কোনো সমস্যা নেই। বাইনারি অথবা দশমিক যে কোনো একটাতে আগে যেতে হবে, তারপরে আমাদের যেতে হবে। তো আমরা প্রথমে যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাব, তো দেখো অক্টাল থেকে আগে আমরা বাইনারিতে যাব, সেই বাইনারি মান থেকে আবার হেক্সাডেসিমালে যাব। সরাসরি কিন্তু এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যাবে না, আমাদের প্রথমে বাইনারিতে যেতে হবে। তাহলে আমরা এই যে অক্টাল মানটা দেওয়া আছে, এই অক্টাল মানটার আগে বাইনারি বের করব। যে বাইনারি মানটা বের হবে সেই বাইনারিকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। লক্ষ্য করো, অক্টাল থেকে বাইনারি কিন্তু আমরা আগে পড়ে আসছি। তো অক্টাল থেকে বাইনারি আমরা কিভাবে করব, 8 বেস আর 2 বেস, বাইনারি বেস 2, 3 বিটের সম্পর্ক। যখন 8 থেকে আমরা বাইনারিতে যাব, অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে যাব, তখন আমরা প্রত্যেকটা অঙ্ককে 3 বিট পর্যন্ত বাড়িয়ে লিখব। তো দেখো এখানে আমাদের সংখ্যাটা আছে কত 407.36, এই অক্টাল সংখ্যা।
তো আমরা দেখো 3 বিট পর্যন্ত বাড়িয়ে লিখব, অর্থাৎ 3 বিটে লিখব। 4 বাইনারিতে কীভাবে লেখো 100। দেখো এখানে লিখতে যাই 3 বিট হলো, এর জন্য 0 দেওয়ার দরকার নেই। বাইনারিতে 0 লেখে কীভাবে, এই যে 0। দেখো এখানে কিন্তু 1 বিট হয়েছে, এর জন্য আমরা বামে আরও 2টা 0 দিয়ে 3 বিট পূরণ করে নিলাম। এরপরে 7 লেখে কীভাবে 111। দেখো এখানে লিখতে যাই 3 বিট লাগলো, এই জন্য আর 0 দেওয়ার দরকার নেই। এরপরে থাকলো 3, আমরা 3 লিখে কীভাবে 11। 2 বিট হলো, এর জন্য বামে একটি 0 দিয়ে 3 বিট বানিয়ে নিলাম। 6, আমরা 6 লিখি কীভাবে 110। এটা 3 বিট হয়ে গেল, এর জন্য 0 দেওয়ার আলাদা করে দরকার নেই। এটি মূলত হচ্ছে বাইনারি। এই যে অক্টাল সংখ্যা ছিল, এই অক্টাল সংখ্যা দেখো আমরা বাইনারি মান পেলাম। এখন এই বাইনারিকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর কিন্তু আমরা আগে করে আসছি। কিভাবে করে, 2 বেজ আর এই 16 বেজ এর মধ্যে সম্পর্ক 4 বিটের। অর্থাৎ আমরা যখন 2 থেকে 16তে যাব, তখন আমরা প্রত্যেকটা 4টা করে বিট নিয়ে একটা করে ঘর বানাবো। লক্ষ্য করো এখানে আমাদের সংখ্যাটা আমরা একটু সাজিয়ে ভালো করে লিখি 1 0 0 0 0 0 1 1 1 .0111110। দেখো এই বাইনারি, জাস্ট এই মানটা আমরা সুন্দর করে লিখলাম। এখন এই বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে 4 বিট নিয়ে একটা করে ঘর বানাতে হবে। যে 1 2 3 4, 1 2 3 4। এখানে দেখো 1 বিট, তাহলে বামে আমাদের 0 লাগবে কয়টা, 3টা। 4 বিট বানাতে গেলে 3টা 0 লাগে। এখানে আমরা দেখো 1 2 3 4, এই 4 বিট নিয়ে একটা ঘর বানালাম। এখানে দেখো 2টা বিট থাকলো, এর জন্য আমরা আরও 2টা 0 দিয়ে 4 বিট পূরণ করে নিলাম। এখন মানগুলো লিখে দেবো। দেখো 1110, এটার মান কত, 1 2 4, 4 আর 2 6 আর 1 7। এখানে দেখো 4টা 0, 4টা 0-র মান 0। এখানে 1 0 0 0, এটার মান হচ্ছে 1। এরপরে এখানে থাকলো কত, 1110, এটার মান হচ্ছে 7। এখানে 0 0 0 1, এটার মানে 1 2 4 8। তাহলে আমরা পেলাম কত, 107.78। 107.78। এটাই কিন্তু আমাদের এই যে বাইনারি ছিল, এই বাইনারির হেক্সাডেসিমাল। অর্থাৎ আমরা প্রথমে অক্টালকে বাইনারিতে রূপান্তর করলাম, সেই বাইনারি মানকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায় না, আগে বাইনারিতে রূপান্তর করে নিতে হয়, সেই বাইনারি মানকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। তাহলে আমরা আমাদের রেজাল্টটা এখানে লিখে দিই, কত পেলাম, 107.78। 107.78। এই অক্টাল সংখ্যার হেক্সাডেসিমাল মান এত। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ রূপান্তর অর্থাৎ 12তম রূপান্তর, সেই রূপান্তর হলো কি, এই হেক্সাডেসিমাল থেকে এখন আমরা এই অক্টালে ফিরে যাব। তো দেখো আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে যাওয়া যায় না, আবার অক্টাল থেকেও হেক্সাডেসিমালে সরাসরি আসা যায় না। তো আমরা এখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাব। দেখো এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল মান এখানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই যে প্রশ্নবোধক চিহ্নের এখানে কত হবে মানটা। তো আমরা জানি 16 থেকে 8-এ সরাসরি যাওয়া যায় না, আবার 8 থেকে 16তেও আসা যায় না। তো আমরা কি করব, এটাকে আগে বাইনারিতে রূপান্তর করব, সেই বাইনারি মানকে অক্টালে রূপান্তর করব। দেখো এখানে আমাদের সংখ্যাটা আছে কত, 25A.25B, এই হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা জানি কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে হেক্সাডেসিমাল আর বাইনারি সম্পর্ক হলো 4 বিটের। তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অঙ্ককে 4 বিটে লিখতে হবে। দেখো 2 একটা অঙ্ক, আমরা 2 লিখি কীভাবে বাইনারিতে, 1 0, 2 বিট হলো, এর জন্য বামে আরও 2টা 0 দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এরপরে 5 লেখে কীভাবে 1 0 1, 3 বিট হলো, এর জন্য বামে একটি 0 দিয়ে 4 বিট পূরণ করে নিলাম। এরপরে 10 লেখে কীভাবে 1 0 1 0, অর্থাৎ হেক্সাডেসিমাল এ মানে তো 10, তো 10 লেখে কীভাবে 1 0 1 0। দশমিক, এই 2, আমরা জানি 2 লেখে কীভাবে 1 0, 2 বিট হলো, এর জন্য আমরা বামে আরও 2টা 0 দিয়ে 4 বিট তৈরি করে নিলাম। 5, আমরা 5 লিখি কীভাবে 1 0 1, দেখো 3 বিট হলো, এর জন্য বামে একটা 0 দিয়ে 4 বিট বানিয়ে নিলাম। এরপরে দেখো এই যে বি, হেক্সাডেসিমাল বি মানে কত, 11। তো আমরা 11 লিখব কীভাবে, 1 0 1 1, 1 2 4 8, 8 2 10 11। হ্যাঁ, তো দেখো এই যে মানটি পেলাম, এটি হচ্ছে বাইনারি মান। অর্থাৎ এই যে হেক্সাডেসিমাল মানটি ছিল, এটার বাইনারি পেলাম এটা। এখন এই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে।
তোমাদের আগে বলেছি এই 2 আর 8-এর মধ্যে সম্পর্ক 3 বিটের। তাহলে বাইনারি থেকে আমরা যখন অক্টালে যাব তখন 3টা করে বিট নিয়ে একটা করে ঘর বানাবো। তো দেখো এখানে আমরা নিচে লিখে নিই 0 0 1 0 0 1 0 1 1 0 1 0 পয়েন্ট 0 0 1 0 0 1 0 1 1 0 1 1। এইটাই হচ্ছে বাইনারি। তো এই বাইনারিকে আমাদের অক্টালে রূপান্তর করতে হলে 3টা করে বিট নিয়ে একটা করে ঘর বানাতে হবে। 3 বিট নিয়ে এক ঘর বানালাম, 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 মিলে গেছে। এর জন্য আর 0 দেওয়ার দরকার নেই। এখানে এই 3 বিট নিয়ে এক ঘর, 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 এখানেও মিলে গেছে। এর জন্য 0 দেওয়ার দরকার নেই। এখন মান লিখে দেবো। এই যে 0 1 0, এটার মান হলো 2, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 1, এটার মান 1। দশমিক, এটার মান 1, এটার মান 1, এটার মান হচ্ছে 1 2 3, এটার মানও 3। তাহলে আমরা পেলাম কত? 1132.1133। এটি কি? এটি হচ্ছে অক্টাল। এটি একটি অক্টাল সংখ্যা। তাহলে এই যে হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যার আমরা অক্টাল পেলাম কত? 1132.1133। এই অক্টাল মানটি পেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।